আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট হাব এনইউ চ্যানেলে। অনার্স প্রথম বর্ষ মেজর রসায়ন এবং মেজর গণিত ডিপার্টমেন্টের জন্য নন মেজর ফিজিক্স 2 পেইড ব্যাচটি সবাইকে স্বাগতম। মূলত এটা পেইড ব্যাচের আলোকে তৈরি করে এই ক্লাসগুলোকে ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে। তো কেমিস্ট হাব এনইউ তোমাদের কথা ভেবে এই পুরো ফিজিক্স 2 কোর্সটাকে পুরো ফ্রিতে দিয়ে দিবে ইউটিউবে। তো যারা প্রথম আমাদের চ্যানেলটি দেখছো বা ক্লাসটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের মেজর রসায়নের পেইড ব্যাচ আছে 3টা: ফিজিক্যাল কেমিস্ট্রি 1, অর্গানিক কেমিস্ট্রি 1, ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো এগুলোতে চাইলে তোমরা জয়েন করতে পারো আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক করে। তো আজকে আমরা অধ্যায় 4 শুরু করতে যাচ্ছি। অধ্যায় 4 এর নাম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এই অধ্যায়ের প্রথম প্রশ্নটা প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। তো এই প্রশ্নটার সাহায্যে আমরা 3টা প্রশ্ন কমপ্লিট করতে পারবো। এক, প্রত্যাগামী কাকে বলে, প্রত্যাগামী প্রক্রিয়াটা কি, কাকে বলে, এটার কিছু বৈশিষ্ট্য। প্লাস অপ্রত্যাগামী প্রক্রিয়াটা কি, কাকে বলে, এটার কিছু বৈশিষ্ট্য। প্রত্যাগামী আর অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। তো একটা প্রশ্নের সাহায্যে আমরা 3টা টপিক সম্পর্কে বিস্তারিত আইডিয়া নিতে পারবো। আচ্ছা, তো প্রথমে দেখো প্রত্যাগামী প্রক্রিয়াটা কি সেটা আমরা একটা লাইনে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। আর অপ্রত্যাগামী প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। এরপর দেখো প্রত্যাগামী প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে সম্পন্ন হয় আর অপ্রত্যাগামী প্রক্রিয়াটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। বিক্রিয়া হবে না, এটা হবে প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কার্যনির্বাহক নির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে। অপ্রত্যাগামীতে কার্যনির্বাহক বস্তুটা প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না। প্রত্যাগামী প্রক্রিয়াটা কি? অপচয়মূলক প্রভাব থাকে না, এখানে অপচয়মূলক প্রভাব বর্তমান থাকে। এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, এটা স্বতঃস্ফূর্ত ও একমুখী প্রক্রিয়া। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নটায় আসি। দ্বিতীয় প্রশ্ন প্রত্যাবর্তী প্রক্রিয়ায় বা প্রত্যাবর্তী ক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে কেন, ব্যাখ্যা করো। তো আমরা এটা একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা ধরে নিই যে এবিসিডি একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবিসিডি এটা কি একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো আমরা জানি প্রত্যাবর্তী প্রক্রিয়া কি ঘটে, একবার প্রাথমিক অবস্থা থেকে শেষ অবস্থায় ফিরে যায়, আবার শেষ অবস্থা থেকে প্রাথমিক অবস্থায় ফিরে আসে, তাই না? এই জন্যই তো এটাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। তো আমরা এবিসিডি পুরোটা কি ধরলাম, প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে এবি আর সিডি সমষ্ণ রেখা বিসি, আর ডিএ রুদ্ধতাপীয় রেখা। তাহলে এবি সমষ্ণ রেখা, ডিসি কি রুদ্ধতাপীয় রেখা। এটা তাপমাত্রা আমরা টি1 ধরে নিলাম, এটা তাপমাত্রা আমরা টি2 ধরে নিলাম। এখন কার্যনির্বাহক বস্তুটা উৎস থেকে টি1 তাপমাত্রায় কিউ এবং গ্রহণ করে টি2 তাপমাত্রায় তাপগ্রাহকে কিউ2 তাপ বর্জন করতেছে। তাহলে এখানে কিউ1 তাপ গ্রহণ করতেছে, টি2 তাপমাত্রায় কিউ2 তাপ বর্জন করতেছে। তাহলে এখন দেখো বিসি ও ডিএ রুদ্ধতাপীয় রেখা বরাবর কোনো তাপ গ্রহণ বা বর্জন হবে না বলে এই এন্ট্রপি পরিবর্তনটা এখানে হবে না। অর্থাৎ তুমি যদি বিসিতে যাও এবং ডিএ তে যাও, বি থেকে সিতে যাও আর ডি থেকে এ তে যাও, তাহলে কি কোনো তাপের পরিবর্তন গ্রহণ হবে না বর্জন হবে? কিছুই হবে না। তাহলে এই রেখা দুইটা সমষ্ণ রেখা, তাই এটার মধ্যে তাপের গ্রহণ বর্জন চলতেছে। বাট এইখানে কি, এটা যেহেতু রুদ্ধতাপীয় রেখা, তো এখানে কি হচ্ছে না, কোনো তাপের গ্রহণ বর্জন চলতেছে না। তো তোমাদের কিন্তু আমি গত অধ্যায়ে বুঝাইছিলাম যে কেন সমষ্ণ রেখাটা ঢাল হয় আর রুদ্ধতাপীয় রেখাটা এরকম খাড়া হয়। এটা কিন্তু আমি তোদের বুঝেছিলাম, কারণ এখানে তাপের কোনো পরিবর্তন ঘটে নাই, বাট এখানে তাপের পরিবর্তন ঘটছে, এই জন্য এটা একটু ঢাল বেশি হয়। আর এখানে তাপের পরিবর্তন ঘটে নাই বলেই এটা খাড়া হয়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এবি সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পায়, যেটাকে আমরা কিউ1 বাই টি1 বলতে পারি। আর সিডি সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি হ্রাস পায়, যেটাকে আমরা কিউ2 বাই টি2 বলতে পারি। তাহলে এ হতে শুরু করে এবি সিডি ডিএ চক্রে এন্ট্রপির পরিবর্তনটা কি হবে? কিউ1 টি1 মাইনাস কিউ2 ডিভাইড বাই টি2 না? তা আমরা জানি কিউ1 বাই টি1 সমান কিন্তু আবার কিউ2 টিউ2। তাহলে এর দুইটার পরিবর্তনটা কি হলো, জিরো হয়ে গেল না? তাহলে এন্ট্রপির মোট পরিবর্তন শূন্য। অতএব কোনো প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি ধ্রুব বা স্থির থাকে। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নটা দেখাও যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। আমরা একটু আগে দেখলাম যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি শূন্য হয়, কোনো পরিবর্তন হয় না। এখন এই প্রশ্নটা বাদ দিয়ে এই প্রশ্নটাও আসতে পারে যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে প্রথমেই দেখো, এন্ট্রপি বলতে আমরা বুঝি কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো বস্তু বা সিস্টেমের যে তাপীয় ধর্ম স্থির থাকে। তাহলে তাপীয় ধর্ম স্থির না থাকলে কিন্তু সেটা এন্ট্রপি পরিবর্তন হবে না। তাহলে এন্ট্রপি পরিবর্তন বলতে বুঝায় বা এন্ট্রপি বলতে বুঝায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো বস্তু বা সিস্টেমের যে তাপীয় ধর্মটা স্থির থাকে। এখন এন্ট্রপিকে আমরা এস দ্বারা চিহ্নিত করি। তো কোনো সিস্টেম এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার সময় টি1 তাপমাত্রায় কিউ পরিমাণ তাপ যদি শোষিত বা বর্জিত হয়, তখন এন্ট্রপির পরিবর্তনটা কি হবে?
ডিএস সমান ডি কিউ ডি থিটা বাই টি না, এই ডি থিটা অথবা ডি কিউ একই কথা, এটা হচ্ছে তাপের পরিবর্তন। তাহলে এখন আমরা মনে করি অপ্রত্যাগামী চক্রে T1 তাপমাত্রায় Q1 তাপ শোষিত হয় এবং T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জিত হয়, অতএব চক্রের কর্মদক্ষতা হচ্ছে Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। এখন ওই একই তাপমাত্রায় T1 আর T2 যদি কার্যগতি প্রত্যাবর্তী হয়, ইঞ্জিনের দক্ষতা হয়, দক্ষতা যদি আমরা বের করি, তাহলে Q1 Q2 এর জায়গায় কিন্তু আমরা লিখবো T1 T2। ওকে, তাহলে কার্নোর উপপাদ্যতে আমরা জানি যে ইঞ্জিনের দক্ষতা কিন্তু তাপের চাইতে অধিক হয়ে থাকে। তাহলে আমরা এটা ইজ গ্রেটার দেন Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1 লিখতে পারি। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো এই T1টা একবার T1 এর সাথে ভাগ হবে, এই T1টা একবার T2 এর সাথে ভাগ হবে, তাহলে T1 T1 ভাগ করলে 1, আর T2 বাই T1 হচ্ছে এটা, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি। একইভাবে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাই না? এখন এই পাশে 1 আছে, 1 আছে, 1 1 বাদ, তাহলে কি দাঁড়াইলো T2 বাই T1 Q2 বাই Q1। এখন এটাও হচ্ছে মাইনাসে, এটাও হচ্ছে মাইনাসে, তো আমরা উভয়কে মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে হয়ে যাবে কি প্লাস। আর প্লাস হয়ে গেলে তখন এই গ্রেটার দেন চিহ্নটা ঘুরে যাবে Q1 Q2 বাই Q1 এর দিকে, তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি T2 বাই T1 ইজ লেস দেন Q2 বাই Q1। তো এটাকে যদি আমরা একটু ঘুরাই লিখি, এটাকে এই পাশে লিখি আর এটাকে এই পাশে লিখি, তাহলে এরকম হবে না? অর্থাৎ মানে আমরা কি করতেছি, এই Q2টাকে T2 নিচে আনতেছি, আর T2টাকে Q2 নিচে আনতেছি, আর T1টাকে Q1 এর নিচে আনতেছি, তাহলে কি দাঁড়ালো Q2 বাই T2 ইজ গ্রেটার দেন Q1 বাই T1। তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে যাই, তখন এটা বিয়োগ এটা সমান ইজ গ্রেটার দেন হবে 0, অর্থাৎ 0 চাইতে এটার মানটা বেশি হবে। তাহলে আমরা এখানে খেয়াল করো, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য তাপগ্রাহক Q2 বাই T2 এন্ট্রপি বৃদ্ধি এবং উৎসে দুইবার লিখছি, এবং উৎসে Q1 বাই T1 এন্ট্রপি কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ এটা বেশি, এটা থেকে এটা কিন্তু কম, এই জন্য এটা মাইনাস করছি আমরা। আর এটা যদি 0 চাইতে বড় মান, তাহলে বোঝা যাচ্ছে এটা বড় এটা ছোট, তার মানে এটা বৃদ্ধি পাচ্ছে আর এটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে মোট এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু এটা, অর্থাৎ অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি হয়, বৃদ্ধি পায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে।